12 অক্টোবর 2001, লুইনেস প্রিজন, দক্ষিণ ফ্রান্স, দুপুর 2টা 47 মিনিট। কারাগারের দেয়ালের উপর হঠাৎ একটি হেলিকপ্টার দেখা যায়। ঘুরছে না, পাশ দিয়ে যাচ্ছেও না, নামছেও না। ওয়াচ টাওয়ারের গার্ডরা স্থির হয়ে যায়। তাদের রেডিওতে ভেসে আসে বিভ্রান্ত কণ্ঠ। প্রাঙ্গণে থাকা বন্দীরা কথার মাঝখানে থেমে যায়, সবাই উপরের দিকে তাকায়। 3টি দীর্ঘ সেকেন্ড, কেউ নড়াচড়া করছে না। কারাগারের ভেতরে তো হেলিকপ্টার নামার কথা নয়, কিন্তু হঠাৎ এই হেলিকপ্টারটি নামতেই থাকে। রোটরের বাতাসে ধুলো আর কাকর উড়ে যায়, আলগা কাগজগুলো ভীত পাখির মতো ছড়িয়ে পড়ে। শব্দটা বধির করে দেওয়ার মতো একটা ছন্দময় গর্জন, যা সবে শুরু হওয়া অ্যালার্মের শব্দকে ঢেকে দেয়। খোলা দরজা থেকে একটি দড়ির সিঁড়ি নিচে পড়ে, ওটা বাতাসে ঝুলছে। 38 বছর বয়সী একজন মানুষ, যার হারানোর কিছুই বাকি নেই, সে দড়ির সিঁড়ির দিকে দৌড়ানো শুরু করে। তার নাম পাস্কাল পায়েট, দণ্ডিত খুনি, সশস্ত্র ডাকাত। 30 বছরের সাজা হয়েছে তার, যার মধ্যে 4 বছর ইতিমধ্যেই কেটে গেছে। তার হাত দড়িটা আঁকড়ে ধরে, তার পা মাটি ছেড়ে দেয়। সে উঠছে 5 ফুট, 10 ফুট, 15 ফুট। ঝড়ের মতো বাতাস তার কাপড় টেনে ধরছে। হেলিকপ্টার ইতিমধ্যে উপরে উঠছে। সে নিচে তাকায় না। নিচে গার্ডরা চিৎকার করছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না। সে তাকায় কারাগারের দেয়ালের দিকে, যেগুলো ক্রমেই ছোট হয়ে আসছে। গার্ড টাওয়ারগুলো খেলনার মতো ছোট হয়ে যাচ্ছে। পাস্কাল দড়িটা আরো শক্ত করে ধরে। একটা চিন্তা তার মাথায় আসে, আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। কিন্তু একটা জিনিস সে তখনও জানে না, এটা তার শেষ হেলিকপ্টার পালানো নয়। মার্সেই, ফ্রান্স, 1997। এটি বোঝার জন্য যে কেন পাস্কাল সারা জীবন জেলে থাকবে, তাহলে আপনাকে বুঝতে হবে মার্সেইয়ের বাইরে একটি মহাসড়কে কি ঘটেছিল। একটি আর্মার ট্রাক, একজন নিরাপত্তা প্রহরী তার কাজ করছিল, আর একদল সশস্ত্র লোক যারা সেই ট্রাকটাকে দেখেছিল টাকার উৎস হিসেবে। পাস্কাল সেই দলের একজন। পরিকল্পনা ছিল সহজ, ট্রাক থামাও, গার্ডদের নিষ্ক্রিয় করো, টাকা নিয়ে উধাও হয়ে যাও। আদালতের নথিতে ঠিক কি ভুল হয়েছিল তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু একটা বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই। সেই সকালে একজন প্রহরী মারা যায়, গুলি করে তাকে হত্যা করা হয়, রাস্তায় ফেলে রাখা হয় তার নিথর দেহ। আর দলটা টাকা নিয়ে পালিয়ে যায়। সেই মৃত্যু সবকিছু বদলে দেয়। এটা আর শুধু ডাকাতি নয়, এটা খুন। আর খুন অবশ্যই একটি গুরুতর অপরাধ। ফরাসি পুলিশ বিশাল তদন্ত শুরু করে। তারা ইনফরমারদের চাপ দেয়, অস্ত্রের সূত্র খুঁজে বের করে, টাকার গতিপথ অনুসরণ করে। কয়েক মাসের মধ্যেই তারা নাম পেয়ে যায়। 1 বছরের মধ্যে গ্রেফতারও হয়। পাস্কাল পায়েট তার ভূমিকার জন্য দোষী সাব্যস্ত হয়। শাস্তি 30 বছরের জেল। হ্যাঁ, 30 বছর। ফ্রান্সে এটা প্রায় সর্বোচ্চ শাস্তি। এর মানে হচ্ছে সে কাউকে হত্যা করেছে। সমাজ সিদ্ধান্ত নিয়েছে সে এতটাই বিপজ্জনক যে তাকে বন্দি রাখা হবে যতক্ষণ না সে বুড়ো, ভাঙা আর ভুলে যাওয়া মানুষ হয়ে যায়। পাস্কালের বয়স এখন 34। লুইনেস কারাগারে যখন তার সেলের দরজা বন্ধ হয়, যদি পুরো সাজা সে খাটে, তাহলে বের হওয়ার সময় তার বয়স হবে 64 বছর। পাকা চুল, দুর্বল হাঁটু, জীবনের 3 দশক মুছে যাবে। প্রথম রাতেই সে হিসাব করে, দিন গুনে, বছর গুনে। 30 বছর কারাগারে, যদি না সে আকাশ পথে অন্য কোনো রাস্তা খুঁজে পায়। লুইনেস কারাগার অবস্থিত এইক্স-এন প্রভিন্সে, ফ্রান্সের রোদ ঝলমলে দক্ষিণে। ওয়াইন কান্ট্রি, পর্যটন এলাকা, যেখানে মুক্ত মানুষরা টেরেসে বসে রোজে ওয়াইন পান করে সূর্যাস্ত দেখে। পাস্কাল সেই সূর্যাস্ত দেখে লোহার গাওরাদের ফাঁক দিয়ে। কারাগারটা কোনো সুপারম্যাক্স নয়, এটি একটি সাধারণ ফরাসি কারাগার। স্ট্যান্ডার্ড নিরাপত্তা রয়েছে এখানে। 20 ফুট উঁচু কংক্রিট দেওয়াল, কোনায় গার্ড টাওয়ার, গেট, করিডোর আর ব্যায়াম ফিল্ডের ক্যামেরা লাগানো। কিন্তু একটি বড় দুর্বলতা রয়েছে, যা কেউ খেয়ালই করেনি। আকাশ থেকে কোনো সুরক্ষা নেই। প্রাঙ্গণটা খোলা, উপরে কোনো জাল নেই, কোনো বাধা নেই আকাশ পথে। কারণ কেন থাকবে? কেউ তো আকাশ দিয়ে পালায় না। ফ্রান্সে কেউ কখনো কারাগারে হেলিকপ্টার নামায়নি। সে আরেকটি জিনিস লক্ষ্য করে, প্রাঙ্গণের উপর কোনো ছাদ নেই, আকাশ একদম খোলা। কারাগারে বেশিরভাগ মানুষ দিন গুনে, আর পাস্কাল দুর্বলতা গুনে। সে যা করে, বুদ্ধিমান অপরাধীরা জেলে যা করে, সে দেখে, শুনে, সে শেখে কে আসল ক্ষমতাধর আর কে শুধু ভান করে। সে চিহ্নিত করে কাকে বিশ্বাস করা যায়, বন্ধুত্বের জন্য নয়, ব্যবসার জন্য। অপরাধ জগতে এই দুইটা আলাদা জিনিস। বন্ধুত্ব আবেগের, কিন্তু সম্পর্ক লেনদেনের। তুমি আমাকে সাহায্য করো, আমিও তোমাকে সাহায্য করি। তুমি আমাকে রক্ষা করো, আমি তোমাকে রক্ষা করি। তুমি আগে বের হও, তারপর ভেতরের জনকে বের করো যারা তোমাকে সাহায্য করেছিল। পাস্কাল কারাগারের ভেতরে ও বাইরে একটি নেটওয়ার্ক তৈরি করে ফেলে, যারা তার কাছে ঋণী, যাদের কাছে সে ঋণী। কিভাবে সে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করত আজও পরিষ্কার না। কোনো চিঠি পাওয়া যায়নি, কোনো ফোন কল ধরা পড়েনি, কোনো ইনফরমারের সাক্ষ্য নেই। আমরা শুধু জানি বার্তাগুলো পৌঁছেছিল। 2001 সালে পাস্কাল 4 বছর ধরে বন্দী। 4 বছর কংক্রিট আর রুটিনের মধ্যে, 4 বছর সেই খোলা প্রাঙ্গণ দেখার মধ্যে, 4 বছর সম্পর্ক গড়ার মধ্যে। আর এই সময়ের মধ্যে একটি পরিকল্পনা তৈরি হয়। একটা হেলিকপ্টার আসবে, পাস্কাল উঠবে, সে উধাও হয়ে যাবে। পরিকল্পনা করতে সময় লাগে 7 মাস অথবা বছরের মতো, কিন্তু বাস্তবায়ন হয় 3 মিনিটেরও কম সময়ে। 12 অক্টোবর 2001, লুইনেস কারাগার, দুপুর 2টা 44 মিনিট, শুক্রবার। গার্ডরা উইকেন্ডের কথা ভাবছে, মনোযোগ একটু ঢিলে ঢালা।
দুপুর 2:45 একটি শব্দ শোনা যায়, দূর থেকে আসা ছন্দময় আওয়াজ। প্রথমে ট্রাকের ইঞ্জিন মনে হতে পারে, তারপর জোরে হয়। হেলিকপ্টার দক্ষিণ দেয়ালের উপর দেখা যায়, একটা ছোট সিভিলিয়ান হেলিকপ্টার, কোনো সামরিক হেলিকপ্টার নয়, কোনো আর্মার নেই, যেন পর্যটক বহন করছে। কিন্তু সেটা পাশ দিয়ে যাচ্ছে না, নামছে। গার্ডরা বিভ্রান্ত হয়ে যায়, তাদের প্রশিক্ষণে আছে দাঙ্গা, টানেল দিয়ে পালানো, গেটে আক্রমণ। কিন্তু কারাগারের ভেতরে হেলিকপ্টার নামলে তাকে আটকানোর কোনো প্রশিক্ষণ তাদের নেই। হেলিকপ্টারটা নিচে নেমে আসে, ধুলো আর শব্দের ঝড় তৈরি করে। দড়ির সিঁড়ি পড়ে যায়, পুরোপুরি নামার আগেই পাস্কাল দৌড়ায়। তার জুতার শব্দ কংক্রিটে প্রতিধ্বনিত হয়। রোটরের বাতাস তাকে ধাক্কা দেয়, গরম বাতাস, ধুলো, জ্বালানির গন্ধ। তার চোখে পানি আসে, সে ঠিকমতো দেখতে পারে না, দড়িটা ঝুলছে। তার হাত ধরে ফেলে, দড়ির খসখসে স্পর্শ তার হাত কেটে দেয়। সে উঠতে থাকে, 1 ধাপ 2 ধাপ, তার হাত ব্যথায় চিৎকার করছে। হেলিকপ্টার উঠছে, নিচে একজন গার্ড অস্ত্র তুলতে যায়। পাস্কাল সেটা দেখে, তার চোখে দ্বিধা। কিন্তু গার্ড গুলি করে না। যদি হেলিকপ্টারে লাগে, যদি এটি ভেঙে পড়ে, তাহলে এক মুহূর্তেই শেষ। পাস্কাল উঠে পড়ে ভেতরে, হেলিকপ্টার বাঁক নেয়, দেয়াল পেরিয়ে চলে যায়। লুইনেস কারাগার ছোট হতে হতে অদৃশ্য হতে থাকে। মোট সময় 3 মিনিটের কম। পরে ফরাসি কর্তৃপক্ষ শহরের বাইরে এক মাঠে হেলিকপ্টারটা খুঁজে পায়। কোন আগুনের ছাপ নেই, কোনো সাক্ষী নেই, কোনো সূত্র নেই। পাস্কাল পায়েট অদৃশ্য হয়ে যায়। আর ফ্রান্স দেখে অসম্ভব কিছু। একজন মানুষ কারাগার থেকে উড়ে পালিয়েছে। অক্টোবর 2001 থেকে এপ্রিল 2003, পাস্কালের পালানোর 18 মাস। পাস্কাল যেন হাওয়া হয়ে গেছে। তার ছবি প্রতিটি পুলিশ স্টেশনে, প্রতিটি সীমান্তে, ইন্টারপোলে সতর্কতা জারি করা হয়। টিভিতে বারবার দেখানো হয় সেই পালানোর ভিডিও। ফরাসি সরকার লজ্জিত হয়, তাকে ধরাটা ব্যক্তিগত অগ্রাধিকার হয়ে যায়। তবু তারা তাকে খুঁজে পায় না। ভাবুন, একজন মানুষ যে প্রকাশ্য কারাগার থেকে পালিয়েছে, যার মুখ সবাই চেনে, সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সে কোথায় ঘুমায়, কে তাকে খাওয়ায়, কিভাবে সে চলাফেরা করে যে ধরা পড়ে না? উত্তর সম্ভবত একটাই, যে নেটওয়ার্ক তাকে বের করেছে, তারাই তাকে লুকিয়ে রেখেছে। ক্রিমিনাল নেটওয়ার্ক, সেফ হাউস, মিলিয়ন মিলিয়ন টাকার প্রবাহ। এই সময় তার জীবন সম্পর্কে আমরা খুব কম জানি। সে কোন শহরে ছিল জানা নেই, ফ্রান্সে ছিল নাকি অন্য কোনো দেশে তাও জানা নাই, কে তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সে পুরোপুরি অদৃশ্য হয়নি। পলাতকদের জীবন দুই ধরনের হয়। একদল সম্পূর্ণ উধাও হয়ে যায়, নতুন পরিচয়ে, নতুন দেশে, সব সম্পর্ক ছিন্ন করে নতুন করে জীবন শুরু করে। আরেক দল যারা ছাড়তে পারে না, নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, যা তাকে রক্ষা করে, আবার ঝুঁকিতেও ফেলে। পাস্কাল দ্বিতীয় ধরনের। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পাস্কালের সুযোগ ছিল 18 মাস অদৃশ্য হয়ে যাওয়ার জন্য। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে খুশি যেতে পারত। তার টাকা ছিল, সংযোগ ছিল, সবচেয়ে বড় জিনিস সময় ছিল। কিন্তু সে অদৃশ্য হয়নি। কিন্তু কেন? কারণ যারা তাকে বের করেছে তারা অপেক্ষা করছে, তারা তাকে সাহায্য করেছে, এখন তাদের পাওনা আছে। তাই সে পালাতে পারে না। কারণ সে হেলিকপ্টারে চড়ে বের হবে, তারপর বলবে ধন্যবাদ, আমি চলে যাচ্ছি। এটা হয় না, সে ঋণী। এবং এপ্রিল 2003-এ ঋণ পরিশোধের সময় আসে। পাস্কালের 3 জন সহযোগী এখনো লুইনেস কারাগারে, সেই একই প্রাঙ্গণে যেখানে পাস্কাল একদিন দড়ি বেয়ে উড়ে গিয়েছিল। এবার পাস্কালের পালা হেলিকপ্টার পাঠানোর। 14 এপ্রিল 2003, লুইনেস কারাগার, ভোরবেলা। পাস্কালের পালানোর 2 বছর কেটে গেছে। লুইনেস কারাগারের গার্ডরা কিছু বিষয়ে উন্নতি করেছে, দ্রুত প্রতিক্রিয়া প্রোটোকল, ভালো যোগাযোগ ব্যবস্থা। কিন্তু তারা একটা মারাত্মক ভুল করেছে, এখনো প্রাঙ্গণের উপরে কোনো নেট বসানো হয়নি। তারা ধরে নিয়েছিল একবারের হেলিকপ্টার পালানো একটি বিরল ঘটনা, যা আর কখনো ঘটবে। একবার হিসাবটা ভেবে দেখুন, পাস্কাল এখন মুক্ত, 18 মাস ধরে মুক্ত। প্রতিদিন সে লুকিয়ে থাকে, মানে আরো একদিন স্বাধীনতা। আর এখন সে সবকিছু ঝুঁকিতে ফেলতে যাচ্ছে, নিজে পালানোর জন্য নয়, অন্য কাউকে পালাতে সাহায্য করার জন্য। যদি এই অপারেশন ব্যর্থ হয়, সে শুধু তার স্বাধীনতাই হারাবে না, প্রমাণ হয়ে যাবে প্রথম পালানোটা শুধু ভাগ্য ছিল যে তাকে ধরা যায়, সে অজেয় নয়। ভোরের কিছুক্ষণ পর হেলিকপ্টারটি লুইনেসের উপর দেখা যায়। আগের মতোই একই দিক থেকে আসে, কিন্তু এবার পাস্কাল বের হচ্ছেন। সে দেয়ালের ভেতরে নেই, সে কোথাও দূরে এই অপারেশনের সমন্বয় করছে। একজন পরিকল্পনাকারী যে নিজে কাজটা করছে না। হেলিকপ্টারে তার 3 জন সহযোগী রয়েছে, তাদের কাছে কাটার যন্ত্র আছে, তারা জানে ঠিক কোথায় কোন বন্দী থাকবে। হেলিকপ্টার প্রাঙ্গণের উপর ভাসে, লোকগুলো দড়ি বেয়ে নিচে নামে, একটি নিরাপত্তা জাল কেটে ফেলে। তারা নির্দিষ্ট 3 জন বন্দীকে খুঁজে বের করে, দড়ি দিয়ে বেঁধে তাদের উপরে তুলে নেয়। অ্যালার্ম বাজছে, গার্ডরা তাকিয়ে আছে দ্বিতীয়বার। কিন্তু তারা কি করতে পারে? হেলিকপ্টার সরাসরি মাথার উপরে, গুলি চালালে যদি হেলিকপ্টার ভেঙে যায় তাহলে তারা কেউই বেঁচে থাকবে না। সিদ্ধান্ত নেওয়ার আগেই হেলিকপ্টার উঠতে শুরু করে 3 জন বন্দী নিয়ে। মোট সময় 5 মিনিটেরও কম। পাস্কাল পায়েট এখন ফ্রান্সের সবচেয়ে ওয়ান্টেড পলাতক হয়েও একটি হেলিকপ্টার পালানোর অপারেশন পরিচালনা করেছে। ফরাসি সরকার চরমভাবে অপমানিত হয়। একই কারাগার, একই পদ্ধতি, একই ফলাফল। পরে ওই বন্দীদের আবারও ধরা হয়। কিন্তু পাস্কাল এখনো মুক্ত, একটা ছায়া তার নেটওয়ার্কের সাথে যুক্ত। এখনো সে যেন অজেয়। কিন্তু যে নেটওয়ার্ক তাকে বাঁচিয়ে রাখছে, সেটাই একদিন তাকে ধ্বংস করবে। স্পেন, গ্রীষ্ম থেকে সেপ্টেম্বর 2003। ফরাসি তদন্তকারীরা পাস্কালের অতীত ট্র্যাক রেকর্ড খুঁজতে থাকে। তারা তার সহযোগীদের চেনে, অপরাধ জগতের সংযোগগুলো জানে। সমস্যা হলো, অপরাধীরা নিজেদের রক্ষা করে, কেউ কিছু বলে না। কিন্তু প্রতিটি দেয়ালে একটি ফাটল থাকে, কেউ না কেউ ভুল করে। হয়তো ফোনে কথা বলা একটি ভুল, হয়তো কোনো আর্থিক লেনদেন। সেপ্টেম্বর 2003 নাগাদ
তারা স্পেনে একটি সূত্র পায় মাটারো বার্সেলোনার কাছাকাছি। স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হয় গ্রুপ ডে ফুগিটিভস পলাতকদের ধরার বিশেষ ইউনিট। তারা নেতৃত্ব দেয়। 21 সেপ্টেম্বর 2003 তারা তাকে খুঁজে পায় পাসকাল পাইট মাতারোর একটি অ্যাপার্টমেন্টে। তার সাথে আরো দুইজন, আলেন আরমাটো এবং ফারেদ ওয়াসু। অ্যাপার্টমেন্টে পুলিশ যা পায় একটি অস্ত্র ভান্ডার, একটি গ্রেনেড, একটি অ্যাসল্ট রাইফেল, দুটি পিস্তল, একটি রিভলভার, একটি দামি গাড়ি, একটি মোটরসাইকেল সম্ভবত চুরি করা। যে মানুষ হেলিকপ্টারে পালিয়েছিল, যে মানুষ হেলিকপ্টারে তার বন্ধুদের ছাড়িয়ে এনেছিল, যে মানুষ অজেয় মনে করেছিল, সে এখন স্পেনের ফ্ল্যাটের মেঝেতে হাত করা পড়া অবস্থা। কয়েক সপ্তাহের মধ্যে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়। সিস্টেম আবার তাকে ধরে ফেলেছে। এবার তারা নিশ্চিত করবে সে আর কখনো যাতে পালিয়ে যেতে না পারে। ফ্রান্স 2003 থেকে 2007 ফিরে আসার পর আর পুরনো 30 বছরের সাজা এখন আছে, সাথে পলাতক থাকার কারণে 7 বছরের সাজা নতুন যুগ হয়েছে, অর্থাৎ প্রায় 40 বছরের বেশি। এখন সে 40-এর কোঠায়। পুরো সাজা খাটলে 80 বছর বয়সে বের হবে, যদি সে আদৌ বের হতে পারে। কিন্তু আসল শাস্তি না, আসল শাস্তি সাজা না, আসল শাস্তি নিরাপদ। তাকে পাঠানো হয় গ্রাস প্রিজনে, সর্বোচ্চ নজরদারিতে 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকে। ফরাসি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক পালানোর ঝুঁকিপূর্ণ বন্দীদের একজন। 4 বছর কেটে যায়, এতটাই সময় যে নজরদারি শিথিল হয়, প্রক্রিয়া রুটিন হয়ে যায়। আর একজন মানুষ যে পালানোর চিন্তায় বেঁচে থাকে, সে তার নতুন কারাগারের প্রতিটি দিক বিশ্লেষণ করে। গ্রাস কারাগারে নিরাপত্তা ভালো, কিন্তু ছাদ সমতল, সহজে পৌঁছানো যায়, আর আকাশ থেকে কোনো সুরক্ষা নেই। 14 জুলাই 2007 ফ্রান্স বাস্টিলেডে। পুরো দেশ উদযাপন করছে, প্যারিসে আতশবাজি আর সামরিক প্যারেড হচ্ছে, কিন্তু কারাগারে যেন আরেকটি সাধারণ দিন। কিছু গার্ডের মন উৎসবে পড়ে রয়েছে, কাজে তাদের মনোযোগ কম। কারাগার থেকে 30 কিলোমিটার দূরে বিমানবন্দরে 4 জন সশস্ত্র লোক একটি হেলিকপ্টারের কাছে যায়। তারা পর্যটক নয়, তারা পাইলটকে বন্দুকের মুখে জিম্মি করে। হেলিকপ্টার দখল করে গন্তব্যে রওনা দেয়। গন্তব্য গ্রাস কারাগারের ছাদ। পাইলটের সামনে দুইটা পথ, হয় উড়ো না হয় মরো। সে হেলিকপ্টার উড়ায়, হেলিকপ্টার আকাশে উঠে গ্রাস কারাগারের দিকে যেতে থাকে। ফ্রান্স স্বাধীনতা উদযাপন করছিল, পাসকালও তার স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। 14 জুলাই 2007 গ্রাস কারাগার দুপুর। হেলিকপ্টার দেখা যায়। এই মুহূর্তে সবকিছু বদলে যায়, শুধু পাসকালের জন্য না, পুরো ফরাসি কারাগার ব্যবস্থা। আজকের পর সব কারাগারে এনটিআর নেট বসানো হবে, নতুন প্রোটোকল আসবে, পাসকাল পাইট হয়ে যাবে একটা কেস স্টাডি। কিন্তু তখন কিছুই নেই, শুধু একটি হেলিকপ্টার একটি অরক্ষিত ছাদের দিকে নাম। গার্ডরা দেখে এবার তারা প্রস্তুত। অ্যালার্ম বাজে, রেডিওতে প্রশ্ন, কি করব? কিন্তু ছাদে হেলিকপ্টার নামলে কোনো প্রোটোকল আছে? হেলিকপ্টার ছাদে নামে, সরাসরি ছাদে, যেখানে কখনো অবতরণের কথা ভাবা হয়। 4 জন সশস্ত্র লোক নামে দ্রুত। তাদের কাছে সরঞ্জাম আছে, অস্ত্র আছে, তারা জানে কোথায় যেতে হবে। ছাদের দরজা কেটে ফেলে, মনে হয় যেন কাগজ, ভেতরে ঢুকে পড়ে। গার্ডরা তারা ইতিমধ্যে করিডোরে, তারা পথ হারায়নি, খুঁজছে না, কারণ তারা জানে কোথায়। তারা পাসকালের সেলে পৌঁছে। ভাবুন, সর্বোচ্চ নিরাপত্তা, সবচেয়ে নজরদারির মধ্যে থাকা বন্দী, আর 4 জন লোক আকাশ থেকে নেমে তার সেলে ঢুকে পড়ে। পাসকালকে ধরে ছাদের দিকে ফিরে যায়। গার্ডরা ধাওয়া করে, কিন্তু অস্ত্রের সামনে কোনো প্রোটোকল কাজ করে না। তারা উঠে পড়ে। পাইলট এখনো জিম্মি, হেলিকপ্টার উড়িয়ে নিয়ে উঠে যায়। তৃতীয়বার একই মানুষ, 6 বছরের ব্যবধানে। গার্ডরা দাঁড়িয়ে দেখে হেলিকপ্টার আকাশে ছোট হয়ে যাচ্ছে। একই অবিশ্বাস, একই অসহায়তা, একই প্রশ্ন, এটা বারবার কিভাবে হচ্ছে? হেলিকপ্টার পরে একটি হাসপাতালের কাছে নামে। তারা নেমে যায়, নেমে উধাও হয়ে যায়। পাসকাল আবার মুখ হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।